যদি আমাদেরকে গৃহপালিত বলেন তাহলে আপনারা আপনাদেরকে তো বলে, সবাই বলে। আমি নাম বলবো না এখানে, যাকে anyway। নাম বললে চাকরি থাকবে, অসুবিধা নাই কিন্তু। না, জামাতের কোনো ফেস নাই, কিন্তু তাদের স্ট্রাকচারাল পাওয়ার অনেক হাই। এখন এনসিপি চেষ্টা করবে জামায়াতের স্ট্রাকচারাল পাওয়ারটা গ্র্যাব করার জন্য, যেহেতু তাদের ফেস আছে। সেই কারণে দেখবেন যে সব জামায়াত পরিবারের ছেলেমেয়েরা এনসিপিতে যোগ দিচ্ছে। এই যে বাংলাদেশ, সবাই জামাত পরিবারের ছেলে, সবাই শিবির করা। তো শিবিরের একটা বড় অংশ এই পলিটিক্সে হিস্টোরিক্যালি যাচ্ছে না, অ্যাক্টিভলি তারা জামাত করেন না। এবং আমরা কিন্তু 1.5 বছর আগে বলেছিলাম জামাত আর এনসিপি সেম দল। এনসিপি জামাতে যোগ দিয়ে প্রমাণ করলো তারা শিবির ছিল, জামাত ছিল, তারা জামাতেই গেল। ও আমার জন্ম হয় নাই, বাট আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, তো আমিও তো মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারি, তাই না? তাহের সাহেব যদি বলেন তাহলে তো আমিও বলতে পারি। সালাউদ্দিন ভাই, আজকে পার্লামেন্টের ক্লোজিংয়ে আপনি অনেক কথা বলছেন, আইন শৃঙ্খলা নিয়ে উল্লেখযোগ্য কোনো বক্তব্য নাই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মত শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সঙ্গে আমি ফারাবী হাফিজ। আমরা পরিচয় করে দিই শুরুতেই। আমাদের সাথে আলোচনার জন্য যারা সম্মানিত গেস্ট রয়েছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। রয়েছেন শাহেদ আলম, সাংবাদিক, এবং রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি মহাসচিব, জাতীয় পার্টি জাপা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে 1.5 মাসের প্রথম অধিবেশন দেখলাম, পার্লামেন্ট শেষ হলো আজকে, প্রথম অধিবেশনের শেষ। সেখানে অনেকের বক্তব্য আসছে। আমরা শুরু করতে চাই নাহিদ ইসলামের বক্তব্য দিয়ে। নাহিদ ইসলামের, শাহিদ আলম আপনাকে দিয়ে শুরু করি। নাহিদ ইসলামের বক্তব্য আপনার কেমন লেগেছে? সেখানে কি বিভাজনের রাজনীতি দেখলেন নাকি ঐক্যের সুর দেখলেন? এবং তিনি হতাশা, আপনি নিশ্চয়ই শুনেছেন, হ্যাঁ, তার হতাশা জুলাই সনদ নিয়ে, তার হতাশা এই বিএনপির আচরণ নিয়ে, বিএনপির বিচারহীনতা নিয়ে, মামলা না নেয়া নিয়ে, প্রতিক্রিয়া কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার দুই সহালোচককে ধন্যবাদ। ওনারা খুব সুন্দর কথা বলেন, আমি জানি না ওনার সাথে সুন্দর কথা বলতে পারবো কিনা, কিন্তু যেটা বলতে চাই সেটা হলো যে এটাকে আপনি বলতে পারেন বাংলাদেশে আমরা একটা কথা বলি, ওস্তাদের মায়ের শেষ রাত্রে। সো আজকে আপনি নাহিদ ইসলামের কথা বলছেন, তো আমি আলাদা করে কার কথা বলবো? আপনি বিরোধী দলীয় নেতার ভাষণ শুনেছেন কিনা? আপনি সংসদ নেতা তারেক রহমানের ভাষণ শুনেছেন কিনা? বাংলাদেশের ইতিহাসে এই ধরনের অ্যামিকেবল একটা মানে সৌহার্দ্যপূর্ণ পার্লামেন্টারি প্রথম অধিবেশন, যেটা খুব উত্তপ্ত হওয়ার কথা ছিল এবং উত্তপ্ত হয়েছেও, কিন্তু এটার মধ্যে অনেক টেনশন ছিল, জাতির কপালে চিন্তার রেখা ছিল। সেই রেখাটা সংসদ অধিবেশন শুরুর পর থেকে আজ পর্যন্ত, প্রথম অধিবেশন মুলতবির আগ পর্যন্ত যেইভাবে মাউন্ট করছিল, আজকে শেষের দিন এসে মনে হলো যে না, আমরা একটা সুন্দরের পথে যাত্রা করার একটা আভাস পেয়েছি। নাহিদ ইসলাম খুবই স্পষ্টভাবে, খুবই চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের যে হতাশা, এটা তো তারা বলবেনই, না হলে তো তাদের পলিটিক্স থাকে না, রাজনীতি থাকে না। সো আমি খুব ইতিবাচক ভাবে, কিন্তু বলার জন্য বলা নাকি কি আপনাকে পজিটিভ দিকটাও দেখতে হবে। গত 1.5 বছর ধরে 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে যে কালিমাটা লাগানোর চেষ্টা করা হয়েছে, যে এই আন্দোলনের সাথে বিএনপি কোনোদিন সম্পৃক্ত ছিল না, তারা না করেছে। নাহিদ ইসলামকে এনসিপি জামাত তারা জুলাই আন্দোলনের ইমাম বলে, ওই সময় তো তিনি প্রধান ছিলেন। আমরা তো তার ওই নেতৃত্বে এই কাজটা করেছি, কারণ তখন তো মাঠে রাজনৈতিক দলের পরিচয় ছিল না। তিনি আজকে স্পষ্ট করেছেন যে ওই সময় বিএনপি মহাসচিব যে বলেছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, এটাই স্ট্র্যাটেজিক, এটাই পারফেক্ট ছিল। কেননা আমি ব্যক্তিগতভাবে, আমাকে ডিজিএফআই, এনএসআই, এমন কোনো সংস্থা নেই যে আমার মুখ থেকে একটা কথা বের করার চেষ্টা করে নাই যে এটা বিএনপি জামাতের আন্দোলন স্বীকার কর। তো সেই জায়গায় এক্সপিরিয়েন্সড পলিটিক্যাল পার্টির মহাসচিব হিসেবে তিনি যে এটা বলেছিলেন, সেটা আমাদেরকেও সেভ করেছে, আন্দোলনকেও সেভ করেছে, বাংলাদেশকে সেভ করেছে। সো এইটা একটা রাইট পলিটিক্স তারা করেছিল। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে যে জুলাই আন্দোলনের সম্পৃক্ততা না থাকার যে অভিযোগের রাজনীতি তারাই করেছে, তাদের প্রধান আবার সেটাই ভেঙে দিয়ে বলছেন নো, ইট ওয়াজ রাইট পলিটিক্স। আপনি সংসদ নেতার কথা বলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ যেটা করা হয়, উনি কথা বলতে পারেন না, উনি কথা বলেন না, উনি চুপ থাকেন, পেছন থেকে ওনারা কথা বলে। আজকে উইদাউট স্ক্রিপ্ট উনি যে ভাষায়,
যে সহমর্মিতার ভাষায় উনি বলেছেন যে এই চেয়ারটা অনেক গরম, আমি বসলে আমার গরম লাগে, এসে গেম অফ থ্রোন, মানে আমি যেটা বুঝতে চেয়েছি যে এই চেয়ারটা হচ্ছে একেবারে থ্রোন, অর্থাৎ কাঁটায় ছুরিতে পরিপূর্ণ একটা, মনে হতে পারে অনেক আকর্ষণ, কিন্তু এটা আসলে অনেক দায়িত্বের। আমরা এই সংসদে নেক্সট টাইম আলোচনা করব আমার মানুষ কত তাড়াতাড়ি বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, তরুণরা কিভাবে কর্মসংস্থান হবে, তারা বিদেশে যাবে, হামের টিকা কিভাবে পাওয়া যাবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং এমনকি উনি বিরোধী দলীয় নেতাকেও বলেছেন যে আপনাদের এলাকার যে বিষয়গুলো আছে, আপনারা, আমার মন্ত্রীকে তো আমি ডিরেক্ট করেছি, আপনারা আমাকেও দপ্তরে একটা চিঠি দিয়েন, আমি এটা পার্সোনালি টেক কেয়ার করব। ওনার সাথে স্বাগত জানিয়েছেন। বিরোধী দলীয় উপনেতাও বলেছেন যে আমরা জুলাই সনদ নিয়ে আমাদের ক্ষোভ আছে, আমরা আন্দোলন করব কিন্তু বিদ্রোহ করব না। কিন্তু এই মেসেজটা কিন্তু শুরুর দিকে ছিল না, তারা বিদ্রোহ করবে বলেই ঘোষণা দিয়েছিল, 7 দিনে ফেলে দিব, 10 দিনে ফেলে দিব, আবার বিদ্রোহ হবে, আমি গুলির মুখে যাব, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। সেই জায়গায় আমি বলছি যে যেই উত্তাপ নিয়ে শুরু হয়েছিল যাত্রা, সেই যাত্রা যে আপাতত একটা শেষ, যেটা আমরা দেখলাম প্রথম অধিবেশন, হয়তো সেকেন্ড অধিবেশনে আরও এটা কন্টিনিউশন হবে, কিন্তু এতটুকু যে অর্জন, এটাকে আমি মনে করি আমাদের চিন্তা, কপাল থেকে চিন্তার রেখাটা উঠে গিয়েছে। আচ্ছা। এবং মানুষ যেটা চায়, স্ট্যাবিলিটি, কনফিডেন্স মানুষের চলাচলে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, সেটা আজকের সংসদের পর থেকে অনেকখানি বাড়বে বলে আমি মনে করি, এবং সেটার জন্য কৃতিত্ব প্রত্যেককেই আমি দিব। অন্যান্য কথাবার্তা যেগুলো হয়েছে সেগুলো পার্ট অফ দ্য ডিসকাশনস, পার্ট অফ দ্য সংসদীয় রাজনীতি, কিন্তু মোটা দাগে হলো অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ আমি সবারটা পজিটিভভাবেই দেখি। ধন্যবাদ। আচ্ছা, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই বক্তব্য, এটা কি আসলে আপনার কি মনে হয়, নাহিদ ইসলামের এই বক্তব্য, এটা কি ঐক্যের রাজনীতি নাকি বিভাজনের রাজনীতি? মানে শেষ পর্যন্ত আপনার কি মনে হলো এই টোটাল অধিবেশনে? আরেকটা জিনিস জিজ্ঞেস করে রাখি, কার পারফরমেন্স কেমন ছিল? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনার সংসদে তো অলমোস্ট নতুন সংসদ সদস্যই বেশি। বিএনপির সম্ভবত 146 না 49 জন দেখলাম নতুন পার্লামেন্টে এসছে। বিরোধী দলীয় নেতা তো স্বীকারই করেছেন যে আমরা সবাই প্রায় প্রথমবার পার্লামেন্টে এসেছি, আমরা বিধিতে অভ্যস্ত নই, আমরা প্রতিদিন রং বিধিতে হয়তো হাত তুলি, বাট দেশের জন্য আমরা কথা বলতে চাই, এগুলো অভ্যস্ত হচ্ছে। তো নতুন পার্লামেন্ট মেম্বার হিসেবে আমার মনে হয় যে খুব বেশি প্রত্যাশা আমার কাছে ছিল না। হিস্টোরিক্যালি আমাদের পলিটিক্যাল পার্টির যে নমিনেশন প্রসেস, সেখানে খুব যোগ্য ব্যক্তিরা পার্লামেন্টে যায় না, এবং আপনি দেখেছেন যে আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলেছি এবং সমালোচিত হয়েছি যে আমি দেখি নাই যে বাংলাদেশের হিস্ট্রিতে 50 জন পার্লামেন্টারিয়ান আছে, যোগ্য পার্লামেন্টারিয়ান বলতে সেই জায়গায় কি আপনাকে মানে আপনাকে স্কিপ করছেন যে আপনি যোগ্য হয়েও নির্বাচিত হতে পারেন নাই বা যেতে না, পারেন ওইটা না? না, এটা আমি তো নির্বাচনে অনেক আগে কথাগুলো বলেছি, ধরেন আমি 24-এ বলেছি এই কথাগুলো, তারও আগে বলেছি। হিস্টোরিক্যালি বাংলাদেশের পার্লামেন্টে পলিটিক্যাল নমিনেশনের প্রসেসটাই এমন, কে জিতে আসতে পারবে, কার মাসল আছে, কার মানি আছে, কার লোকবল আছে, কে সেন্টার দখল করতে পারবে, অথবা অন্যরা দখল করলে কে ঠেকাইতে পারবে, এইগুলোকে প্রায়োরিটি দেওয়ার কারণে যেটা হচ্ছে, গভর্নেন্সে যখন সরকারি দলগুলো আসে তখন দেখবেন যে সে মিনিস্ট্রি চালাইতে পারতেছে না, স্ট্রাগল করতেছে। এখনই দেখবেন, আপনি খুব ক্রিটিক্যালি খোঁজ খবর নিয়ে দেখেন সচিবালয়ে, আমি তো খোঁজ খবর রাখি, অধিকাংশ মন্ত্রী স্ট্রাগল করতেছে। সচিবরা দেখবেন, আমলারা কম্পারেটিভলি তাদের থেকে মেধাবী মানুষ, তারা যার যার বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্টে ইয়ারে ফার্স্ট ছিল, সেকেন্ড, থার্ড, হোয়াট এভার হয়েছে, এবং এই কম্বিনেশনটা হয় না, এক্সেপ্ট মিলের জায়গা হলো দুর্নীতি, দুর্নীতিবাজ আমলা এবং দুর্নীতিবাজ মন্ত্রী, তাদের ভিতরে একটা ভালো সিনক্রোনাইজেশনটা হয়, গভর্নেন্সে এই প্রবলেমটা হয়। এবং এই সংকটটা যেটা তৈরি করে সেটা হচ্ছে, আপনি দেখবেন যে অধিকাংশ এমপিরা তো এখনো কথাই বলে নাই, আপনি কথা বলা শুরু করে দেখবেন না, যে একজন এমপি স্পিকারের কাছে বলতেছে ব্রিজ দেন, স্পিকার বলতেছে আমার কাছে তো ব্রিজ নাই। মানে এখন এইরকম এমপি তো বাবর ভাই বলে বসলেন যে স্পিকার সাহেব ওনাকে যখন বলতে আমি তো কথা বলতে চাইনি, আবার হুইপ সাহেব, চিফ হুইপ বলতেছেন উনি তো চাইছেন, নাম তো এই কারণে দিলাম আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে টোটাল রাষ্ট্র ফাংশন করার জন্য যেই মানের বিতর্ক আমরা আশা করি, দেখতে চাই, সেটা এখনো এইসব পার্লামেন্টে নাই। না, কিন্তু আপনি যদি আমাকে উল্টে জিজ্ঞেস করেন, এইখানে এইবারের পার্লামেন্টে আমরা দেখলাম যে আমাদের সাধারণ যে টেলিভিশনগুলো আছে, এই টেলিভিশনের যে টিআরপি, তার থেকে পার্লামেন্টের যে টিভি আছে, সংসদ টিভিটা, টিআরপি বেশি ছিল। এটার কারণ অন্য, এটার কারণ হচ্ছে যে আপনার কনটেক্সটের কারণে আর কি। ধরেন
দেশে গত 20 বছর ধরে নির্বাচন নাই, মানুষ ভোট দিতে পারে নাই, কে এমপি, কে মন্ত্রী, কে কথা বলে না বলে। আমরা এমপি মন্ত্রীদেরকে তো চিনতাম না, আপনি সাংবাদিকতা করেন, আপনি জানবেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে তো কেউ চিনতো না, কে দায়িত্ব পালন করে, লুটেরা, দখলবাজ, এরকম। সেরকম একটা জায়গায় গণ অভ্যুত্থান হয়ে গেছে। গণ অভ্যুত্থানের পরে একটা মোটা দাগে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এই নির্বাচনের রেজাল্টের প্রেক্ষিতে যারা এসছেন তাদের প্রতি তো একটা আগ্রহের জায়গা থাকবে। মানুষ ভোট দিয়েছে, অনেক বছর পরে নির্বাচিত লোকজন আসছে, ওইসব কারণে আপনার এই যে হাইপ যেটা আসছে পার্লামেন্ট নিয়ে, এটা আছে, এটা আপনি বাজেটেই দেখবেন ডাই ডাউন করবে। এবং এই যে বলে গেলাম না, আপনার এখানে পার্লামেন্টের কোয়ালিটি নিয়ে বাজেট সেশন আসতেছে না, আপনি শুধু নোটিস করবেন কোন দলের কয়জন দেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারে। মেম্বার অফ পার্লামেন্ট মানে হচ্ছে একটা রাষ্ট্রের বাৎসরিক ক্যালেন্ডারের সবচেয়ে ক্রিটিক্যাল ইভেন্ট হচ্ছে বাজেট, যে এই রাষ্ট্র কীভাবে চলবে, আমার সংসারের টাকার আয় ব্যয়ের হিসাব নিকাশ হবে সেই দিন। এবং ওইখানে গিয়ে আপনি দেখবেন যে অলমোস্ট 80 থেকে 90% এমপি পারফর্ম করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এখানে আমার লার্নার ফ্রেন্ড শামীম ভাই আছেন, লম্বা সময় পার্লামেন্টে ছিলেন। আমি দেখেছি আওয়ামী লীগের বাজেটে 16 জনও কথা বলার লোক পায় নাই। চিফ হুইপ আক্ষেপ করে বলতেছে যে আমি তো কথা বলার, কাউকে রাজি করাইতে পারতেছি না এটা নিয়ে কথা বলতে, কারণ কারো আগ্রহ নাই। বাজেট অধিবেশনে দেখবেন আমার স্বামীর খুনের বিচার চাই, আমি এখন একটা ব্রিজ চাই, এই যে অর্থমন্ত্রীর স্পিকার সাহেব বলে দেন আমার একটা ব্রিজ দিতে হবে, আমার ওইটা দরকার, সেটা দরকার। তো বাজেটে পারফর্ম করার জায়গা থেকে আপনি বুঝবেন যে আসলে আপনার এমপিরা রাষ্ট্র পরিচালনাতে কত যোগ্য। আচ্ছা, রাষ্ট্রপতির ভাষণের উপর যেটা হচ্ছে, এটা হচ্ছে ভেরি পলিটিক্যাল কনভারসেশন, যেটা ধরেন আমরা টেবিলে করি, টকশোতে করি, রাস্তায় করি। তো এগুলোতে মোটামুটি কম বেশি সবাই ভুল ভাল হইলেও কথা বলতে পারে, বিধিতে গোলমাল হয় কিন্তু টপিকে কথা বলতে পারে আর কি। আচ্ছা, কিন্তু এইটা আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি এখন হ্যাভিং সেড দ্যাট, যে এই যে কোয়ালিফিকেশনের লিমিটেশন আমাদের টোটাল পলিটিক্সে আছে, এই জায়গা থেকে কয়েকজনকে অবশ্যই প্রেজ করতে হবে যে তারা রিলেটিভলি অনেককে আউট পারফর্ম করে ফেলেছেন। নাহিদ আজকে অসাধারণ বক্তব্য দিয়েছে, হাসনাত দেখবেন বিভিন্ন ইস্যুতে বেশ ভালো কথা বলছে, এবং বিএনপির এমপিরাও বলছে যে আক্তার, যে তারা ভালো বলছে। জামাতের একজন এমপি আছেন তাহের ভাই, ডক্টর তাহের, উনি অসুস্থ থাকার কারণে তো সংসদে থাকতে পারেন না, বাট সাধারণত উনি পার্লামেন্টে ভালো বলেন, এই ধরনের আছে। আর কিন্তু একটা জায়গায় কি আপনি একটু সমালোচনার জায়গায় যাবেন, যেহেতু একাডেমিক আলোচনায় চলে আসছে, আপনি যেহেতু এখানকার প্রসিডিউর, পার্লামেন্টের প্রসিডিউর, মানে কোন বিধিতে কীভাবে বক্তব্য রাখতে হয় সে বিষয়ে বলছিলেন। জামায়াতের রাজনীতির, জামায়াতের যারা এমপি হিসেবে আসলেন পার্লামেন্টে, তাদের কাছে কি প্রত্যাশা একটু বেশি ছিল যে তারা আরও ভালো করবেন, তারা ভালো বক্তব্য দেবেন, তারা কম্পারেটিভলি সৎ, তারা একটু বেশি জানেন, তারা পড়াশোনা করেন, কিন্তু মানে পারফরমেন্সের জায়গায় তাদেরকে আসলে কত দেয়া যায়? খুব ছোট করে যদি বলেন। ওইটা আমার মনে হয় টোটাল অপোজিশন ব্যাপারেই এই যে একটা হাইপ উঠেছিল, এনটি বিএনপি হাইপ, সেটা কি আপনাকে হতাশ করেছে? আমাকে হতাশ করেছে যে আমিও মানে বিরোধী, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দলের আসলে সমালোচনা করার স্পেস নাই, সবকিছু আপনার সরকার সাপেক্ষে। বিরোধী দলের শুধু একটাই সমালোচনা করা যায়, তাদেরকে পাস করলো নাকি ফেল করলো। বিরোধী দল আকারে সে এখনো যে লেভেলের পারফরমেন্স আমরা এক্সপেক্ট করেছিলাম, এবং এত বছর পরের একটা সংসদে এই পারফরমেন্স তারা এখনো শো করতে পারে নাই। 2-4 জন হয়তো ইন্ডিভিজুয়ালি কিছু কিছু বিষয় রেজ করতে পারতেছে, বাট কালেকটিভলি বিরোধী দল এখনো সরকারকে যেই লেভেলে ইন্টেলেকচুয়ালি, ধরেন কনস্টিটিউশনাল ইস্যুতে সালাউদ্দিন ভাইকে যেভাবে ধরা দরকার ছিল, যেটা আমরা পাবলিকলি ধরতে পারতেছি, ইস্যু ধরতে পারতেছি, আমাদের বিরোধী দলের এমপিরা সিরিয়াসলি ধরতে পারছে না। এই জায়গাতে ফেলিয়ার আছে, পরিষ্কার। এবং সেটা আমরা চাই যে পারহ্যাপস নতুনত্ব কেটে গেলে পরের মৌসুমে করতে পারবে আর কি। পাটোয়ারির কাছে যাওয়ার আগে আমি একটু অ্যাড করি, সেটা হলো যে আমি তো বলি, আপনি কত দিতে চান বিরোধী দল হিসেবে জামাতকে? ও 100-র মধ্যে কত দিব? পাস করলো নাকি ফেল করলো? আমি 10 দিব, মানে বিরোধী দল হিসেবে, বিরোধী দল হিসেবে। মানে কিন্তু ডিফেন্ড করতে পারে নাই কিছু, বিএনপি কে যথেষ্ট রকমের পচাইতে পারে নাই, নট এ সিঙ্গেল পয়েন্ট। কিন্তু বেঁচে গেছে এনসিপির কারণে। এনসিপি সহ যদি বিরোধী দলকে বলেন, তাহলে আমি অন্তত তাদেরকে 45 দিব, 36-এ পাস, কিন্তু আমি 45 দিব এই কারণে যে কিছু ব্রেন দরকার হয় সংসদে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। সেই ব্রেনগুলোর মধ্যে এনসিপির আলোয় বিরোধী দল আলোকিত, এবং বিরোধী দলের যে ভূমিকা, সেটার মূল ভূমিকাটা পার্লামেন্টে এনসিপির লিড, আমি একটা লিখেছি, এনসিপির লিডিংয়ে আছে। সেখানে হাসনাত, আক্তার খুবই চমৎকার কথা বলে, নাহিদ, মাসুদ এদিক ওদিকে করে, কিন্তু সে মোটামুটি আছে, ভালো বলে।
তো সব মিলিয়ে ওনারা ছিলেন বলে আজকে নাহিদের বক্তব্য যেটা সেটা হলো এতদিন যাবত যে বিরোধী দলের যে পারফরমেন্স সেটাকে যে সমালোচনা সেটা অনেকখানি সে নিজেই কভার করে ফেলেছে আর কি। সেই হিসেবে আমি বলবো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংসদে বিরোধী দলের লিডটা এনসিপির হাতে, ভাগ্যিস তারা ছিল, এই জন্য 45 পেয়েছে। আচ্ছা, নাইলে ফেলই করতো, Fail-ই করতো। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি যদি আমরা অন্য আলোচনায় যাব তার আগে একটু যদি আলোচনা করবেন নাকি সমালোচনা করবেন, কেমন হলো পার্লামেন্টের এই অধিবেশন, কেমন না, ছিল? আলোচনা সবচেয়ে একটাও করবো না, মানে সৌহার্দ্যপূর্ণ বিরোধী দল, আন্দোলন করব কিন্তু বিদ্রোহ করব না। আবার বিএনপি বলছে ডক্টর শফিক বিরোধী নেতা সফট, এত জীবনে এত সফট বিরোধী দলের নেতা কেউ দেখেনি। অর্থাৎ ওই যে ডোমেস্টিকেটেড গৃহপালিত বিরোধী দল যেটা আমাদেরকে বলা হতো, জামাত ইজ নো ডিফারেন্স অফ দ্যাট। এর পিছনে কারণ আছে। 91 সালেও জামাত বিএনপির একটা সিক্রেট ডিলিংস হয়েছিল ভোটের সময়, এই কারণেই আওয়ামী লীগ হেরে যায়। 96 সালে প্রথমবারের মতো জামাত বিএনপি ড্রিফট অ্যাপার্ট হয়, ফার্স্ট টাইম, এবং দুজনই দেখেছে বিএনপি ক্ষমতা হারিয়েছে আর জামাত মাত্র 3টা আসন পেয়েছে। তখন তারা কান ধরে পশ্চিম দিকে তওবা করেছে, জীবনে আর কোনোদিন আলাদা হবো না। এবং 2001 সালেও তারা একসাথে ভোট করেছে। 1/11-এর পরবর্তী সময় একসাথে ভোট করে 2001 থেকে 2006 সমস্ত আকাম কুকাম একসাথে করেছে। জামাত ইসলামের কথা বলে, কিন্তু বিএনপির ওই সময় 5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, ভোটার লিস্টে অনিয়ম করা, ইয়াজুদ্দিনের ক্ষমতা নেওয়া, গ্রেনেড মামলা, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই, সেই সময় বলেনি, কারণ ক্যাবিনেটের পার্ট ছিল। এবং 8 সালেও একসাথে ভোট করেছে, 14 সালে একসাথে ভোট বর্জন করেছে, রাইট, আবার 18-তে একসাথে ভোট করেছে, আবার 24-এ ভোট বর্জন করেছে। 26-এ এসে তারা কি আলাদা নাকি? 26-এ তারা একটাই দল, একটাই দল একসাথে ভোট করেছে, পুরো পার্লামেন্টে একটাই দল। তারা ভাগ করেছে। সেক্ষেত্রে এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করা, তোমরা বিদ্রোহ করেছো, তোমাদের ন্যাশনাল ফোকাস আছে, তোমরা বলে স্পটলাইট আসবে। তো জামাতের যে সিনিয়র পলিটিশিয়ানরা আছে তারা কঠোর সমালোচনা করছে না কেন, এটা আমি চিন্তা করেছি। আমার আন্ডারস্ট্যান্ডিং জামাত বিএনপি দুইজনই ভবিতব্য আওয়ামী লীগের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, যে কোনো একদিন আওয়ামী লীগ আসবে, জামাত বিএনপিকে আলাদা হওয়া যাবে না। এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে আবার কোয়ালিটির দিক থেকে দেখলো এক সালাউদ্দিন সাহেব, আপনি যেভাবে অকপটে স্বীকার করলেন যে গৃহপালিত যে বিরোধী দল, আমি স্বীকার করলাম না। যদি আমাদেরকে গৃহপালিত বলেন তাহলে আপনারাও আপনাদেরকে তো বলে, সবাই বলে। এখন আমাদেরকে যদি বলে তাহলে এনারাও এটা কিন্তু গৃহপালিত। অফিশিয়াল রেজোলিউশন, পার্টিস সাইডের জন্য যেহেতু বলছে আমাদের এই টক শো ধরেন, এটা তো ওই যে সংসদের মতো একদম লিপিবদ্ধ থাকে না, কিন্তু রেকর্ড থাকে, রেকর্ড থেকে বেশিরভাগ লোক বলে। বেশিরভাগ লোক বলে। কারা বলে? আওয়ামী লীগ বলে, জাতীয় পার্টি বলে, তারা কি লোকের তারা তো অংশ পালন না? করেছে, তারা বলবে কেন? বাসদ বলে, জাসদ বলে, তারা কি দেশের মানুষ না? তারা কি দেশের দল না? কত পার্সেন্ট দল বলে? ওই যে বলেন আমরার মধ্যে আসলে কতজন আছেন? সব দল আছেন, নিবন্ধিত সব দল বলে। তো ওই যে আমরা শব্দটা উই, পার্লামেন্ট আমাদের সংবিধানের প্রথমে যে উই আসছে, এটা তো কঠিন ফিলোসফি, পপুলার সোভারেন্টি, 1000 বছরের ফিলোসফি, লক্ষ পাতার দর্শন। উই বলা কিন্তু এত সহজ না। যে জুলাই সনদ এত রক্তের বিনিময়ে অর্জিত হলো, জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন হলো না, কারণ ওই উইটা ছিল না কোনো একটা কারণে। উই রাখা যেত, আচ্ছা, উই রাখেনি, উই রাখলেই হতো। তো ওই যে আওয়ামী লীগের সময় যে নির্বাচন, ধরেন রাতের নির্বাচন বলে, আমি ডামি, সবশেষ যেটা 2024-এ ছিল সেটাকে বলতো আমি ডামি, মানে ডামি নির্বাচন। তো সেই রকমই একজন এই টকশোতে বসেই একজন বলছিলেন যে এটা হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন। আপনিও কি সেই একই লাইন ব্যবহার না, করতে চান? আমি নির্বাচন করেছি, দেখেছি 14, 18, 24-এর তুলনায় অবশ্যই 26-এর ভোট মানের দিক থেকে উন্নত। তবে গ্রহণযোগ্য না, আমি গ্রহণযোগ্য বলবো না, কেন? ইনক্লুসিভ তো বলা যাবে না, সব দল তো অংশগ্রহণ করেনি, অবাধ তো বলবো না। আর না, গরমিলও কেন আছে, জাতীয় পার্টি তো অংশগ্রহণ করেছে, কিন্তু আওয়ামী লীগ করেনি, জাসদ করেনি, অনেকেই করেনি, মানে করতে দেওয়া হয়নি নাও। তবে গরমিলও তো আছে, আপনি গেজেট করলেন, করে আবার ভোট 10 লক্ষ যোগ করে আরেকটা গেজেট করলেন। একটা নির্বাচনে দুটো গেজেট করা মানে কি? পুরো সিস্টেমটা ভিতরে এলোমেলো ছিল, আচ্ছা, বোঝা যাচ্ছে। সো বাট আমি স্বীকার করব সবার সামনেই 14, 18, 24-এর থেকে এটা ভালো ভোট, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তবে আমার মতে কিন্তু সেটা গ্রহণযোগ্য না, মানে গ্রহণযোগ্য, কিন্তু অবশ্যই এটা কি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ তো বলা যাচ্ছে না, অল ইনক্লুসিভ তো বলা যাচ্ছে না, শুধু ইনক্লুসিভটা বাদ রাখতে চান। ইনক্লুসিভ অবশ্যই। সেই কারণে প্রশ্ন থেকে এবং এবং আপনি দেখবেন সেই সময় সেনাপ্রধান প্রথম থেকে যখন কথা বলতেন উনি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ বলতেন। যখন আওয়ামী লীগ ব্যান হয়ে গেল এরপর থেকে উনি ফ্রি ফেয়ার বলেন, উনি আর ইনক্লুসিভ বলতেন না। অবশ্যই ইনক্লুসিভ না। আচ্ছা, আপনি একটা মানে আলোচনা ওই দিকেই নিয়ে গিয়েছিলেন প্রায়, যে এনসিপিকে একটু, মানে এনসিপির কারণে, শাহিদ ভাইও বললেন যে এনসিপির কারণে হয়তো বিরোধী দলকে একটা মার্কস দেয়া যায়, বাট তারা পাশ করেছে। এখন এনসিপিতে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নাদিবুর রহমান। আজকে নিউজে দেখলাম
এর কয়েকদিন আগে আপ বাংলাদেশ, এবি পার্টি এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে 45 জন এনসিপিতে যোগ দিলেন। এখন তারপর যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম একজন কাফি তার নাম, সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি, একে ফজলুল হকের নাতনি একজন, তিনিও জয়েন করলেন। এখন জামায়াত এনসিপি জোট হবার পর কেউ কেউ শঙ্কা প্রকাশ করছে যে এনসিপিকে জামাত গ্রাস করবে। এটা শাহেদ আলম আপনি এক জায়গায় বলেছিলেন যে গ্রাস করবে, কিন্তু এখন কি উল্টোটা হচ্ছে যে এনসিপি এদেরকে গ্রাস করছে নাকি, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আসলে? এক্স্যাক্টলি, মানে আমি শামীমের কথার একটু উল্টো উত্তর দিব যে আওয়ামী লীগের নিয়ে, বাট তার আগে এই প্রশ্নটার উত্তর দেয়। সেটা হলো, দেখুন এনসিপি এবং জামায়াতের মধ্যে এখনকার যে লড়াই সেটা হলো এক্সিস্টেন্সের লড়াই হবে। হ্যাঁ, এক্সিস্টেন্সের লড়াইটা কি? দেখুন এনসিপি পার্লামেন্টারি যে প্রতিনিধিত্ব, সেখানে মূল ব্রেনটা এনসিপি খেলছে, এবং ঢাকাতে তাদের যে আছে অবস্থা, যারা যোগ দেওয়ার কথা বলছেন, এটা আবার এমন হতে পারে যে এটা কন্টেন্ট ক্রিয়েটরদের দল হয়ে যেতে পারে আর কি, কারণ ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ কন্টেন্ট ক্রিয়েটর। সবাই কি কন্টেন্ট অলমোস্ট এই যে যাদের নামটাম বললেন, এরা সোশ্যাল মিডিয়ার ব্যাপক, এটাকে কি বলে, কয়েকদিন পরে দেখবেন প্যারিস থেকে একজন এসে যোগ দিবে, নিউ ইয়র্ক থেকে একজন এসে যোগ দিবে, যারা অপেক্ষা করছে যোগ দেওয়ার। আমি নাম বলবো না এখানে, যাকে নিবে নাম বললে চাকরি থাকবে, অসুবিধা নাই কিন্তু। না না, এমন হতে পারে থেকে তো শাহেদ ভাই আসছেন, না আমি তো যোগ দিচ্ছি না, না না, আমার কাছেও ওনারা এসেছেন, শাহেদ ভাই কি আমাদের পলিটিক্স কেমন হওয়া উচিত, আপনি কোনোভাবে আসবেন কিনা, আমি বলছি পলিটিক্স ইজ নট ফর মি, বাট আমার শুভকামনা থাকে, সেটা বিষয় না। বিষয়টা হলো যে বলছি যে এনসিপি এবং জামাতের মধ্যে এক্সিস্টেন্সিয়াল একটা ফাইট হবে এখন। ফাইটটা কি? সেটা হলো একদম প্রকৃতির হিসাব। বাংলাদেশে যদি এনসিপি দাঁড়ায় তাহলে জামাতের রাজনীতি থাকবে না, আবার জামাত দাঁড়ালে এনসিপির রাজনীতি থাকবে না। এই কারণে জামাত কোনোদিনই চাইবে না এনসিপি দাঁড়াক, কারণ জামাত সবসময় চাইবে ও বনসাই হয়ে থাকুক এনসিপি। আবার এনসিপি যদি জামায়াতের নিচে বনসাই হয়ে থাকে তাহলে কোনোদিন সে তার নিজের রাজনীতি করতে পারবে না। সুতরাং এই ফাইটটা আমরা দুদিন পরে দেখব, যেটা একটা শুরু হবে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে, আসিফ মাহমুদ না সাদিক কায়েম। এই ফাইটটা এত ওপেন হবে দুদিন পরে, দেখবেন যে এই দ্বন্দ্বটা খুব স্পষ্ট হয়ে গেছে। না আমি বলি, শেষ করি। এনসিপির সমস্যাটা কি? এনসিপির সমস্যা হচ্ছে দে হ্যাভ ব্রেইন, ফেস। রাজনীতি করতে গেলে কি লাগে? দুটো জিনিস, একটা হবে ফেস লাগবে, চেহারা, আর জনসমর্থন লাগবে, স্ট্রাকচারাল পাওয়ার লাগবে। তো দে হ্যাভ ফেস, কিন্তু তাদের গ্রামগঞ্জে স্ট্রাকচারাল কোনো পাওয়ার নেই। জামাতের কোনো ফেস নাই, নট এ সিঙ্গেল ফেস, কিন্তু তাদের স্ট্রাকচারাল পাওয়ার অনেক হাই। এখন এনসিপি চেষ্টা করবে জামায়াতের স্ট্রাকচারাল পাওয়ারটা গ্র্যাব করার জন্য, যেহেতু তাদের ফেস আছে। সেই কারণে দেখবেন যে সব জামায়াত পরিবারের ছেলে মেয়েরা এনসিপিতে যোগ দিচ্ছে। এই যে আপ বাংলাদেশ, সবাই জামাত পরিবারের ছেলে, সবাই শিবির করা। আপনি মতিউর রহমান নিজামী ছোট ছোটের কথা বলছেন, অনেকদিন আগে থেকেই সে এনসিপির পক্ষে আছে। সো ওই ফাইটটা হবে তখন। জামাতের জন্য এটা রিয়েল ক্রাইসিস হবে। এই কারণে ক্রাইসিস হবে যে যদি তখন এতগুলো পরিচিত ফেস যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, ইদার তারা এইসব আলোর নিচে হারিয়ে যাবে। সেই কারণে জামাত কোনোদিনও চাইবে না যে এরা দাঁড়াক। সুতরাং জামাত আবার হয়তো কোনো না কোনোভাবে, এনসিপি যদি রিয়েল বিরোধী দল হয় তাহলে বিএনপির সাথে চলে আসবে। দ্যাটস দ্য ফিউচার। এখন এবং জামাত ইজ গুড অ্যাট দ্যাট, দে ডোন্ট হ্যাভ দ্যাট কলিজা টু মানে ডু পলিটিক্স দেয়ার ওন আর কি। হ্যাঁ, একেবারে খুব বিদ্রোহ করে ওইটা এনসিপি কিছুটা হয়তো করতে পারবে, কিন্তু সেইটা হবে এই যে সব জামাত পরিবারের ছেলে মেয়েরা এক জায়গায় হবে এবং একটা পাওয়ার হবে। তো সেটা আরো একটু মানে সময় লাগবে, আমরা এই জায়গাটা কোথায় যাবো, বাট থিংস আর গোয়িং টু দ্যাট ডিরেকশন আই সি। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর পাটোয়ারি যেটা বলেছেন যে আওয়ামী লীগ না থাকার কারণে যে নন ইনক্লুসিভ ইলেকশন, এবং বিএনপি এবং জামায়াত তারা একসাথে আওয়ামী লীগের বিরোধিতা করবে, এবং মনে মনে যেন আওয়ামী লীগকেই তারা অপেক্ষা করছে। দেখুন, এটাও আমার একটা তত্ত্ব আছে, সেটা হলো যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশে, ভারতে, ততদিন তিনি কোনোভাবেই চাইবেন না যে আওয়ামী লীগের লিডারশিপ অন্য কারোর হাতে যাক। ঠিক একই কারণে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনো দিনে প্রতিষ্ঠিত হবে না যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন। ইটস ভাইস ভার্সা। যেহেতু শেখ হাসিনা চাইবেন না তার বাইরে অন্য কেউ আওয়ামী লীগের লিডারশিপ যাক, ঠিক একই কারণে আওয়ামী লীগের লিডারশিপ এবং পলিটিক্স তৈরি হবে না বাংলাদেশে। আপাতত 15 বছর আমাদেরকে এইভাবে দেখতে হবে। এখন 15 বছর পর 80 বছর বয়সের শেখ হাসিনা
উনি 95 বছর বয়সে যে লিড কিন্তু- নিতে কিন্তু পারবেন উনি- কিনা। উনি মুরব্বী থেকে যদি ওনার ছেলে বা মেয়েকে এগিয়ে দেয় এরকম আলোচনা ওনার ছেলে মেয়ে দুজনই এখনো বাংলাদেশের রাজনীতি করার জন্য প্রস্তুত না। আমি জয়কে চিনি, হি ইজ নট এ বর্ন পলিটিশিয়ান। পলিটিশিয়ান হতে গেলে আপনার বর্ন রক্তের মধ্যে ওই জেল থাকতে হবে। এই দেশের মাটি মানুষের সাথে খুব বেশি সম্পর্ক নেই জয়ের। এবং আপনাকে দেখতে হবে দে আর আপরুটেড। বেগম জিয়া বিএনপির ক্ষেত্রে কি হয়েছেন, তারেক রহমান লন্ডনে ছিলেন কিন্তু বেগম জিয়া মাটি কামড়ে এই দেশে ছিলেন, তার দল ছিল, তার সংগঠন ছিল, অফিস খোলা ছিল, বাট তারা তো আপরুটেড। একটা আপরুটেড পলিটিক্যাল পার্টিকে, এবং পলিটিক্স আপনি যতই শক্তিশালী হন না কেন, ইউ নিড অ্যাসোসিয়েশন, আপনার পার্টনার্স লাগবে। এখন তাদের হয়তো জাতীয় পার্টি আছে পার্টনার্স, কিন্তু জাতীয় পার্টি কি ওই অবস্থানে আছে যে আওয়ামী লীগকে সরাসরি অ্যাকসেপ্ট করার পজিশনে আছেন কিনা? নাই। সো যতই শক্তিশালী হোক আওয়ামী লীগ, শক্তিশালী তো নাই, তারা আপরুটেড। যেহেতু তাদের পার্টনার্স নাই এই দেশে, সুতরাং তাদের রাজনীতি এখানে এস্টাবলিশড হওয়া দূর কি বাদ, আমি মনে করি 15-20 বছরের বাদ। এই 10-15 বছর একজন মানুষ, আমি যদি একলা থাকি নিউ ইয়র্কে, আমার ডিপ্রেশন তৈরি হয়। আমার অ্যাসোসিয়েশন আছে, আমার বন্ধু বান্ধব সবই আছে, তারপরেও সেখানে 17 বছর রাজ রানীর মতো শাসন করা একজন ভদ্রমহিলা ওয়ান ফাইন মর্নিং দেখেন তিনি ভিখারি এবং তিনি আপরুটেড। তিনি এমন জায়গায় গৃহবন্দী আছেন যেখানে তার ছেলে মেয়ে কেউ নাই, দলের কর্মীরা নাই। তো এই যে ডিপ্রেসড একটা যে লিডারশিপ, উনি 15-16-17 বছর কন্টিনিউ করে আওয়ামী লীগের রাজনীতিকে রিভাইভ করতে পারবেন কিনা, ইটস এ গবেষণার বিষয়। এবং আমার কোনো হিসাবে বলে না এটা সম্ভব, যদি না মিরাকল হয়। সেই কারণে বাংলাদেশের মানুষ যে মনে মনে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে মেনে রাখছে, কিংবা জামাত, এটাও আমি মনে করি না এটা খুব ভালো যুক্তি। বলেন। আচ্ছা, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে এনসিপিতে জামায়াতের নেতাদের ছেলেরা কিংবা হচ্ছে শিবিরের সাবেক অথবা শিবিরের বর্তমান অনেকেই এসে জয়েন করছেন, মানে ব্যাপারটা কি মানে এরকম হয়ে যাচ্ছে যে সব মিলিয়ে এনসিপি কি জামায়াতের লিবারেল অংশের আশ্রয়স্থল হচ্ছে, নাকি এনসিপির অন্য কোনো এজেন্ডা তারা এইভাবেই ভাবছে? না, আমি এটার ভিতরে কোনো এজেন্ডা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা হলো, দেখেন, শিবিরের পলিটিক্স সম্পর্কে যদি কেউ জানে, আপনি দেখবেন যে শিবির করা 10% ছেলেরাও জামাতে জয়েন করে না। আচ্ছা, আপনি যদি এটা শিবির নিয়ে যারা গবেষণা করেছে, লন্ডনে একজন গবেষক আছে নাজমুল হাসান, জামাতের উপরে বড়, তারা জামায়াত ইসলামীতে জয়েন করে না, মানে আওয়ামী লীগ বিএনপির মতো ছাত্রলীগ করে কেউ মানে ওই পলিটিক্সটা সে করে না, সে নিষ্ক্রিয় হয়ে থাকে মানে পলিটিক্যালি। এটা হলো, আপনি এটা মানে বিএনপি আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করতে পারবেন না। শিবিরের পলিটিক্স কম্পেয়ার করতে হলে আপনাকে ছাত্র ইউনিয়নের সাথে কম্পেয়ার করতে হবে। আমি যেহেতু দুইটা পলিটিক্স করছি, বাম এবং ডানের, আমি দেখেছি ছাত্র ইউনিয়ন করা ছেলেরাও 10-15%-এর বেশি আপনার কেউ সিপিবিতে অথবা অন্য কোনো বাম সংগঠনে অ্যাক্টিভ হয় না, ইনক্লুডিং ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমি অনেককে চিনি পার্সোনালি, যারা কেউ বাম রাজনীতি করেন না, মূল্যবোধ ধারণ করেন, বাম পলিটিক্সের যে ভ্যালু সিস্টেম অনেকে হোল্ড করেন আর কি। তো শিবিরের একটা বড় অংশ এই পলিটিক্সে হিস্টোরিক্যালি যাচ্ছে না, অ্যাক্টিভলি তারা জামাত করেন না। বিশেষ করে যারা মেধাবী ছাত্র, পেশা আছে, ক্যারিয়ারে প্রসপেক্ট ভালো, বিদেশ চলে গেছেন, বিশাল জনগোষ্ঠী, যেহেতু হাইলি এডুকেটেড ছেলেমেয়ে, তারা এই পলিটিক্সে যার বিলং করেন না আর কি, কিন্তু সমর্থন করেন। অনেকে আসছে পার্সোনালি টাকা পয়সা দেয়, সাহায্য করে সংগঠনের বিভিন্ন কিন্তু জায়গাতে। এটাও তো সত্যি যে তাদের বিরোধিতা, জামাতের বিরোধিতাও করেন না এবং হচ্ছে সেখান থেকে তারা বেরও হতে পারেন না। এটা আছে, এটা টোটাল এই যে মানে ডান এবং বামের যে মতাদর্শিক রাজনীতির সংকট, মানে এই দুই গ্রুপই হচ্ছে আপনারা নিজেরা যখন বসবে তখন যার যার রাজনীতি এবং দলের সমালোচনা করেন, কিন্তু সে যখন বাহিরের লোক কাউকে ফেস করবেন তখন সে আবার ওই দলের লোক হয়ে যান, স্পোক্স পার্সন হয়ে যান। মানে সে তার ওই রাজনীতির বলয়ের বাইরে দেশকে, সমাজকে, রাজনীতিকে দেখার যে সীমাবদ্ধতা, ওই রেজিমেন্টেশন থেকে তার বের হইতে পারেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শিবিরের ছেলেরা দেখতেছেন, সাবেক শিবির আপনার আপের নেতৃবৃন্দরা ওখানে জয়েন করছে, ও আসলে কোনোদিন জামাত করতোই না। মানে বাস্তবতাটা তাই। আমি যেহেতু এদেরকে পার্সোনালি চিনি, এরা কি করতো, বিদেশ চলে যাইতো। দুজনকে চিনি, দুজনই আপনার IELTS করতেছে, ইংল্যান্ডে চলে যাবে, আমেরিকা চলে যাবে, PhD করতো। বাই দিস টাইম আন্দোলন সংগ্রামে তারা ইনভলভ হয়ে গেছে, শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল দুজনই। তো তারা যেটা করতো, তাহলে দেখেন ওই জামাত অংশ থেকে কাউকে কিন্তু এনসিপি অথবা কোনো পার্টি নিতে পারবে না, যে জামাত করার, সে জামাতেই চলে যাবে। কিন্তু যাচ্ছে কারা, ওই নিষ্ক্রিয় জনগোষ্ঠীর ভিতরে যারা নতুন করে আবার পলিটিক্যাল হয়ে উঠছে গত কয়েক বছরের মধ্যে, নতুন করে তার ভিতরে পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করেছে, আপরাইজিং, সমাজ, বাংলাদেশ, রাষ্ট্রকে সে নতুনভাবে দেখছে। এই নতুনভাবে দেখার জায়গা থেকে সে দেখছে
যে আমার রাজনীতি আমি যেটা ভাবছি এইটা আমি হয়তো জামাতের প্ল্যাটফর্ম থেকে ডেলিভার করতে পারবো না, কিন্তু তার একটা রাজনীতির আকাঙ্ক্ষা আছে, সে কই যাবে? সে তার বাম পলিটিক্স করতে পারবে না, সে বিএনপি আওয়ামী লীগের পলিটিক্সও ফিট ইন করতে পারবে না, কারণ সে এই ক্ষমতার রাজনীতির যে মানে ধুরন্ধরতা, কম্পিটিশন, যে নোংরামি, মানে এইটার সাথে সে অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ সে একটা পিউরিটান পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো সেই জায়গাতে তার অপশন কোথায়, সে যাবে কোথায়? তারপরে হচ্ছে এই নিজামী সাহেবের ছোট ছেলে যার কথা বলা হয়েছে, একই রকম, মানে জামাত পরিবারের ছেলে, কিন্তু আপনি তাকে তো মানে জামাত আকারে দেখতে পারবেন না, কারণ সে হচ্ছে ওই বর্গের, যেই বর্গ নতুন করে ভিন্ন চিন্তা ঘটনার মধ্য দিয়ে নতুন করে পলিটিক্যাল হয়েছে, এবং এই পলিটিক্যাল জেনারেশনের যাওয়ার জায়গা খুব লিমিটেড এখন। যারাই দেখবেন এখন, যারাই এখানে জয়েন করছে, এবি পার্টিতে জয়েন করছে, সম্প্রতি অনেকেই জয়েন করেছে, আমরা হাইলাইট করতেছি কম আর কি। এখন প্রশ্ন হচ্ছে যেটা করবে কোথায়, সে যাবে কোথায়, তার স্পেস কোথায়? আপনাদের এখান থেকেও তো ওদিকে গেছে একজন সহকর্মী চলে গেছেন। তো যেটা হয়েছে যে আপনি এর বাইরের সব দল তো বিএনপিতে চলে গেছে, যোগ দেওয়ার মতো দল তো আপনার নাই যে কোনো ধর্মীয় রাজনীতি করবে না, একটা মধ্যমপন্থী লিবারাল পলিটিক্স করতে চায়, সেই পলিটিক্সের প্ল্যাটফর্ম তো স্পেস নাই। আচ্ছা, তো দিন শেষে আপনার এনসিপি তে অনেকে বেছে নিচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি সেই পলিটিক্যাল অ্যাকোমোডেশনটা করতে পারবে কিনা, গ্রেটার পলিটিক্যাল অ্যাকোমোডেশন, সেইটা তার ক্যাপাসিটির বিষয়, কারণ এনসিপির কিন্তু লোকের সমস্যা নাই। সেই ক্যাপাসিটিতে কি কিছুটা ঘাটতি ইতোমধ্যেই দেখা যাচ্ছে কিনা? নির্বাচনের আগে আগে বিশেষ করে বাম ঘরানার যারা ছিলেন তাদের বের হয়ে যাওয়া, এবং তারা মোটামুটি পপুলার এবং তারা সামনে ছিলেন, সেখানে একটা প্রশ্ন তৈরি করে যে এনসিপি সেই ডান ঘরানার এনসিপি হয়ে যাচ্ছে মানে কিনা? শুধু বাম অথবা ডান ঘরানার বলবো না, মানে আপনি যদি 24-এর পর থেকেই দেখেন, মানে এই ছাত্র নেতৃবৃন্দের পিছনেই তো সারা দেশের তরুণ সমাজরা ছিল, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ছিল। দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আইসোলেটেড হয়ে গেল, মাদ্রাসা অংশটা আইসোলেটেড হয়ে গেল। তার কিন্তু লোকের সমস্যা না, বরং তার ভান্ডে ছিল প্রচুর। আচ্ছা, মানে এই যে 50 জন জয়েন করছে, এটা তার কিন্তু কোনো ক্রেডিট আকারে আমি দেখি না, এনসিপি আকারে এর কোনো ক্রেডিট দেখি না, বরং আমি দেখি যে এনসিপির যে সম্ভাবনার জায়গা, তার যে লক্ষ লক্ষ মানে সমুদ্রের মাছের মতো ছিল ঝাঁক, সেই ঝাঁক তো সে ধরে রাখতে পারে নাই। ফিউচারে যে পারবে না সেটা বলছি না, বাট বলছি তার এই পলিটিক্যাল প্রসপেক্ট আছে। কিন্তু চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে এই 50 জন জয়েন করাটা তার সফলতা না, সফল করা হচ্ছে তার পলিটিক্যাল অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশনটা সে আগে করতে পারে নাই। যারা জয়েন করেছে এদের অনেকে কিন্তু আপনার নাগরিক কমিটির সাথে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল, তো এটা তো তার বলয়ের লোক, তো তার বলয়ের লোক তার দলে যোগ দেওয়াটা ইটসেলফ কোনো ক্রেডিট না। আচ্ছা, আচ্ছা, পরিষ্কার। ব্যারিস্টার পাটোয়ারি, যদি এই বিষয় নিয়ে আজকে পার্লামেন্টে জামায়াত ইসলামীর নায়েবে আমির কুমিল্লা 11-এর সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আজকে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন। তো সেখানে তিনি বলেছেন যে তাদের বাড়ি যেহেতু বর্ডার এলাকায়, এবং সেখান থেকে যেহেতু অনেক মানুষ বর্ডার পার হতেন, তাদেরকে তিনি পানি খাওয়াতেন অথবা তাদেরকে সহযোগিতা করতেন। তো ওই হিসেবে মুক্তিযোদ্ধাদের যেই আপনার ডেফিনেশন, তার মধ্যে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তার নামও এসে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে যারা যারা শিক্ষিত রাজাকার না, যুদ্ধপরাধী না, তাদের বাইরে সবাই মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করে। আমি যখন সংসদে ছিলাম, যেই এমপি বক্তব্য দিত সেই বলতো সে 7ই মার্চের বক্তব্যের সময় উপস্থিত ছিল। অনেকের বয়সে হিসাব করে দেখা যায় এটা সম্ভব না। তো এটা কিন্তু আমি ভালো দেখব, উইথ গ্রেট পাওয়ার ইট কামস গ্রেট রেসপন্সিবিলিটি। জামাত যেহেতু বিরোধী দল হয়েছে, সে তার দায়িত্ব বুঝতে পারছে যে 71-কে ধাক্কা দিয়ে 16ই ডিসেম্বর পরাধীন দিবস পালন করে বা ওইসব দিনে নিশ্চুপ থেকে জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তার আঁকড়ে ধরতে হবে। ওই দুই পাকিস্তান এক হবে, পাকিস্তান সামিন, এই তত্ত্বগুলো বাংলাদেশেও চলবে না, পাকিস্তানেও চলবে না। সো জামাত এই রিয়েলাইজেশন করতে পেরেছে, এটা কিন্তু আমি একটা পজিটিভ দিকে দেখব। এনসিপিতে অসাধারণ কিছু যোদ্ধা আছে, কিছু বিপ্লবী আছে, রেভলিউশনারি আছে, কিন্তু তারা কিন্তু এককভাবে ভোট করার সাহস পায়নি। এটা কিন্তু মানে গভীর একটা সাইকোলজিক্যাল স্টাডি হওয়া দরকার। জুলাই আন্দোলনে এত প্রাণ দেওয়ার পরে এত বড় লিডারশিপ 20-30 বছরের মধ্যে কিন্তু এটাই সবচেয়ে বড় লিডারশিপ। ইনফ্যাক্ট 71-এর পরে এর থেকে বড় লিডারশিপ আমি আর দেখি না। কিন্তু তারা একক ভোট করতে সাহস পায়নি, তাদেরকে জামাতের সাথে জোট করে 5-6টা আসন পেতে হয়েছে। ওখানেই এনসিপি কুঠারাঘাত হয়ে গেছে। জামাতের বাইরে এনসিপি একটা আসনও পাবে না, এমন একটা ধারণা হয়েছিল বলেই তো তারা জামাতের জোট করেছে। এবং আমরা কিন্তু 1.5 বছর আগে বলেছিলাম জামাত আর এনসিপি সেম দল, তারা এক হয়ে প্রমাণ করলো। কাদম্বরী মরিয়া প্রমাণ করলো কাদম্বরী মরে নাই,
এনসিপি জামাতে যোগ দিয়ে প্রমাণ করলো তারা শিবির ছিল, জামাত ছিল, তারা জামাতেই গেল। এবং যারা এনসিপি করে তাদের অনেকেই হয়তো একসময় শিবিরও করতো, মেবি আই ডোন্ট নো। বাট এখন তারা যাদেরকে নিচ্ছে এটাও- সবাই শিবির করতে, তাই না, আপনার এটা বলতে পারবো না, ধারণা? এটা তো আচ্ছা। জেনারেল কমেন্ট কখনো করা যাবে না, বাট কেউ কেউ করতে বলেই আমার ধারণা, আমার রাজনৈতিক বিষয় থেকে বলবো। এখন যারা এনসিপিতে যোগ দিচ্ছে তারাও হয়তো বা জামাত না করলেও ওই যে যেটা ফুয়াদ সাহেব বললেন যে বামপন্থী যেতে পারবে না, অন্য দলে যেতে পারবে না, তার থেকে এনসিপিতেই আসুক। বাট একটা প্রবলেম হলো কি, 36 দিনে আপনি বিপ্লবী হতে পারবেন, অ্যাডভাইজার হতে পারবেন, এমপিও হতে পারবেন, কিন্তু রাজনীতিবিদ কিন্তু অনেক বড় ব্যাপার। সুরঞ্জিত সেনগুপ্ত, আমর হোসেন আমু, বি চৌধুরী, অলি আহমেদ, অলি আহাদ, এটা হওয়া কিন্তু একটা আন্দোলন দিয়েও হয় না, অনেকগুলো আন্দোলনের পরে একটা রাজনীতিবিদ তৈরি হয়, যেটা লাকিলি আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে এত রাজনীতিবিদ থাকা সত্ত্বেও তারা 14 সালে একটা বাজে ভোট করে নিজেদের দল এবং দেশটাকে উল্টায় ফেলেছে। একটাই কারণ ছিল, দলের ভেতরে কোনো আভ্যন্তরীণ ডিসকাশন ছিল না। আচ্ছা, এবং আমি পার্লামেন্টে থেকে ফিল করতাম, অনেক সিনিয়র পলিটিশিয়ান ফিল করে ভুল হচ্ছে, কিন্তু এই ভুলটা বলার মতো কোনো সাহস বা স্ট্রাকচার ছিল না। আচ্ছা। এখন এই জুলাই যোদ্ধাদেরকে একটা খোঁজিত ডক্টর ইউনুস করে দিয়ে গেছে আমার নিয়োগকর্তা বলে। নিয়োগকর্তারা পরে সচিবালয়ে বসতো, সচিবদের ডিকটেট করতো, ডিসিকে ডিকটেট করতো, এবং চোখের সামনে তাদের ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে, কারণ আপনি এমন একটা জায়গায় হাত দিয়েছেন সেখানে আপনি সৎ থাকলেও কেউ সৎ বলবে না। এখন আবার তাদেরকে অতিরিক্ত উৎসাহ দিলে তারা আবার জায়েন্ট পার্লামেন্টারিয়ান, দুর্দান্ত পার্লামেন্টারিয়ান এগুলো বললে টললে আবার তারা কিন্তু পথভ্রষ্ট হতে হবে। তারা শিখছে, আচ্ছা, তাদের এখনো শেখা বাকি আছে, আচ্ছা। আরো শিখতে হবে। আপনাকে এর আগে আমি টক শোতে পাইনি, মানে আমাদের এই স্টেশন শুরু করার আগে বা পরে। আপনাকে আমার জানতে ইচ্ছা করে, জাতীয় পার্টি আসলে জুলাইতে জাতীয় পার্টির কি ছিল, মানে তাদের অবস্থান কোথায় ছিল, জাতীয় পার্টির তারা কি ভাবতো? জাতীয় পার্টির একটা ব্যর্থতা ছিল, বাট জুলাইতে আমার টক শোতে আমি স্পষ্ট ওই সময় সরকারের বিরুদ্ধে কথা বলেছি, স্পষ্ট, এটা অনেক রেকর্ড আছে, ছাত্রদের পক্ষে বলেছি, এটা ছাত্ররাও স্বীকার করে। JM কাদের বলেছেন, রংপুরে আন্দোলন হয়েছে, আমাদের একজন শ্রমিক পার্টির নেতা মারা গেছে, আমাদের বর্তমান ছাত্র সমাজের সেক্রেটারি সে জেলে ছিল, সেই সময় ছাত্র সমাজের সভাপতি সেও আন্দোলন করেছে, পরে এনসিপিতে যোগ দিয়েছে। একটা কাজ আমরা করতে পারিনি, তখন আমি সংসদে ছিলাম না। হ্যাঁ, আমি অস্বীকার করব না, আমাদের পদত্যাগ করা উচিত ছিল। যখন ছাত্র মারা গেল একটা হুমকি দেওয়া উচিত ছিল, অথবা বলা উচিত ছিল আমরা পদত্যাগ করব। আচ্ছা, ঠিক এই জায়গায় জাতীয় পার্টির কিছুটা এখন এই যে গাফিলতি জাতীয় আছে। পার্টির নির্বাচন যেভাবেই করলো, ভরাডুবি হলো এবং কোথাও একটা আসনও না পাওয়া, এবং যেই জাতীয় পার্টির এত শৌর্য বীর্য আমরা দেখেছি, সেই জাতীয় পার্টি কোথাও নাই। সেই জাতীয় পার্টি কি এখনো প্রত্যাশা করে যে শেখ হাসিনা আসবে, আবার এই দেশে তারা রাজনীতি করবে, এরকম? আমার থেকে তো হাজার গুণ কন্ট্রিবিউশন ব্যারিস্টার ফুয়াদের জুলাই আন্দোলনে আছে, ওপেন আছে না, তারপরেও আছে। ওনার পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাইয়েরও তো আছে, আওয়ামী লীগ বিরোধী সুর। ওনারা কি পার্লামেন্টে যেতে পেরেছেন? রাজনীতি কঠিন নিষ্ঠুর খেলা। শোনেন, স্পষ্ট কথা বলি, ব্যারিস্টার ফুয়াদের কদর বাড়বে যেদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, কারণ আওয়ামী লীগকে সাইজ করার জন্য ওনাকে দরকার। যদি আওয়ামী লীগ না থাকে ওনাদের দরকার নেই, এবং সেটাই হবে সামনে। কদর বাড়বে? কদর বাড়বে, কারণ তখন তাকে লাগবে, এখন ফাইটার লাগবে। জাতীয় পার্টির এখন কদর জাতীয় কিভাবে পার্টির বাড়বে? সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল, আছে, অস্বীকার করা যাবে না, কিন্তু জাতীয় পার্টির রাজনীতি আওয়ামী লীগের উপর নির্ভরশীল না। এটা আমরা এবার ভোটে গিয়ে এটা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ ভোটে যায়নি, কিন্তু আমরা গিয়েছি। ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে আমরা যদি এবারও ভোটে না যাই তাহলে সবাই বলবে আওয়ামী লীগ ভোটে যায়নি, এই জন্য আমরা যাইনি। কিন্তু আমাদেরকে যেটা আপনি বললেন একটা আসন পাইনি, আসলে একটা আসন দেয় নাই। এবং শুধু তাই না, রংপুরে আমাদেরকে থার্ড করেছে, গাইবান্ধায় আমাকে থার্ড করেছে, নীলফামারীতে আমাদের উইনিং ক্যান্ডিডেট থার্ড, ঠাকুরগাঁয়ে আমাদের উইনিং ক্যান্ডিডেট থার্ড। Winning candidate third? উইনিং ক্যান্ডিডেট থার্ড। সেটা কিভাবে? ওনাদের একটা ধারাবাহিক ট্র্যাক আছে, আগের 30 বছর 86 সাল থেকে এই পর্যন্ত যদি আপনি ভোটের ট্রেন্ডস দেখেন, এটা জাতীয় পার্টি 70, 80 হাজার, 90 মানে হাজার। আগের ওই পারসেপশন দিয়ে আপনি মানে ওই ক্যালকুলেশন ভোটাররা তো মারা যায়, চেষ্টা করছেন। ভোটাররা তো এখন আছে। হ্যাঁ, সেই ভোটাররা চেঞ্জ হয়ে যেতে পারে না? না, ভোটার কোর ভোটার চেঞ্জ হয় না, নিউ ভোটাররা চেঞ্জ হয়। হ্যাঁ, জামাতে আপনি যেটা বললেন আওয়ামী লীগের ভবিষ্যৎ, আমি আমার বন্ধু শাহেদের সাথে একমত। আওয়ামী লীগের ভবিষ্যতে একটু প্রবলেম আছে, নিউ জেনারেশনটা ইসলামিক ধারায়, ইসলামিক পলিটিক্সে ইনভলভ বেশি, আলট্রা রাইটিস্ট। আচ্ছা, এবং সেই আলট্রা রাইটিস্টের ফলে নতুন ইয়াং যারা, তারা এই মধ্যপন্থার দল অথবা আওয়ামী লীগ অথবা বামপন্থীর দিকে ধাবিত হতে পারার সম্ভাবনা কম। আচ্ছা, তার এক্সাম্পল হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইলেকশনগুলো, এটাও একটা এনসিপি ব্যর্থতা। এনসিপি এত বড় আন্দোলনের পরে কোনো ইউনিভার্সিটিতে সাহসিকতার সাথে জিততে পারেনি, কারণ তারা শিবিরকে প্যাসেজ দিয়েছে, আচ্ছা। জামাতকে প্যাসেজ দিয়েছে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? জাতীয় পার্টির ভবিষ্যৎ আমি অনুজ্জ্বল মনে করি না।
2018 সালে বিএনপি এত বড় দল, বিএনপি জামাত মিলে মাত্র 6টা আসন পেয়েছিল। এই ভোটে জাতীয় পার্টি একটাও আসন পায়নি, এর মানে জাতীয় পার্টি শেষ হয়ে যাবে, এটা কখনোই না। আমি যেটা বলছি, সংসদ হলো একটা দলের, ইভেনচুয়ালি ওয়ান বিগ প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা ফ্র্যাগমেন্টেড দেখানো হচ্ছে আর্টিফিশিয়ালি। এ থাকলে বি থাকবে, পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। সংসদে যদি একটি বড় প্ল্যাটফর্ম আছে, এর বাইরের প্ল্যাটফর্ম অটোমেটিক্যালি তৈরি হবে, এটা আওয়ামী লীগ লাগবে না। আওয়ামী লীগ যদি আসতে না পারে, অন্য কিছু তৈরি হবে, কিন্তু তৈরি হবেই, এবং সেখানে অবশ্যই জাতীয় পার্টির গুরুত্ব থাকবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ তো জনাব তারেক জিয়ার হাতে সম্পূর্ণ। কিরকম? উনি প্রাইম মিনিস্টার, উনি যা বলবে তাই, উনি কোন বললে কোন হবে। উনি অ্যালাউ করলে উনি চলে একটা আসবে স্বাক্ষর এরকম? দিলেই তো ওই এক্সিকিউটিভ অর্ডার বাতিল হয়ে যাবে। দেখুন, আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি আছে, লোকগুলো এখনো আছে, জেলে আছে, সবই আছে, শুধু একটা অর্ডার নাই। সেই অর্ডারটা সময় মতো যদি তারেক জিয়া সাহেব দেন, উনি জিয়াউর রহমান উত্তরসূরি হবেন। তবে হ্যাঁ, খাল কেটে কেউ তো হাঙ্গর আনবে না, কেউ তো আর এমন একটা আইন পাশ করবে না যেটা দিয়ে আমার পতন হতে পারে। দ্যাটস ওয়াই নিড এ পলিটিক্যাল রেজলিউশন। সেটা আওয়ামী লীগকে আগে করা উচিত ছিল। আচ্ছা, সেটা যদি আওয়ামী লীগের রিফর্ম হয়, রিফর্ম ঠিক আছে, আওয়ামী লীগ বলবে আমরা 10 বছর আন্দোলন করবো না, জামাত বিএনপি দেশ চালাবে, কোনো সমস্যা নেই। মানে একটা তাদের থেকে একটা স্বতঃস্ফূর্ত কম্প্রোমাইজ প্রপোজাল আসা উচিত ছিল, ইনক্লুডিং একটা জিনিস তো খুবই দরকার ছিল, যারা দুর্নীতি করেছে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের উচিত ছিল লিস্ট করে বলা আমরা এদেরকে বহিষ্কার করলাম। এই যে আন্দোলন শেষ করে দিচ্ছি, এই যে আন্দোলন করলো ছেলেরা, এদের তো একটা কনসোলেশন রাখবে। তা যদি দেখে ওই আওয়ামী লীগ ওই লোকগুলো আবার আসছে, তাহলে তো হবে না। সেই কনসোলেশনটা আওয়ামী লীগও করেনি, এবং আমরা আওয়ামী লীগ একটু বাস মিস করে ফেলেছে। আচ্ছা, আচ্ছা, শাহেদ আলম, জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শোনার পর আপনার কেমন মনে হয়েছে? আমি কি শিশু মুক্তিযুদ্ধের বক্তব্য, তা আমি এখন এটা হলো যে ওনাদের এইটা স্পিকার মনে হয় বলেছেন যে মুক্তিযোদ্ধা বলতে ওই মানুষকেই বুঝাবো যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, এর বাইরে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে হয়তোবা কেউ কেউ দাবি করতে পারেন। তো সেক্ষেত্রে আমিও, আমার জন্ম হয় নাই, বাট আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, তো আমিও তো মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারি, তাই না? ও তাহের সাহেব যদি বলেন তাহলে তো আমিও বলতে পারি। তো এটা আমি দোষের কিছু দেখি না, আমি এগ্রি করি। না, তাহের সাহেবের তো জন্ম হয়েছে। হ্যাঁ, জন্ম হয়েছে। এখন ওইটাও দেখতে হবে যে ফজলুর রহমান সাহেব কি বলেছেন, যে মুক্তিযোদ্ধা দাবি করবেন আবার জামায়াতের রাজনীতি করবেন, এটা ডাবল অপরাধ। কেননা আপনি তো আপনার নিজের এগেনস্টে যেতে পারেন না কখনো। কেউ যদি যায় নিজের এগেনস্টে, তাহলে বলতে হবে আপনি ভ্রান্ত ছিলেন তখন, এখন সঠিক, অথবা এখন ভ্রান্ত তখন সঠিক ছিলেন। আপনি কোনোটাই বলবেন না, অথচ জামাত করবেন আর মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করবেন, সেটা তো আর হয় না। হোল মুক্তিযুদ্ধটা হয়েছেই আপনাদের বিরুদ্ধে। আপনি বলছেন আমি তখন সঠিক ছিলাম, তখন ভুল ছিলাম, এখন সঠিক। তো আমি ওই বিতর্কে যেতে চাই না, এটা নিয়ে আবার নানান রকম কথাবার্তা হবে। কিন্তু যেটা হলো যে আমি একমত যে তারা যে আলোর পথের যাত্রী হিসেবে আমাদের বয়ানের সাথে এসেছে, এবং যদি এর জন্য কাউকে যদি বলেন যে হু ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন এবং দ্য টক শো হোস্ট, ইনফ্লুয়েন্সার্স এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলে, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন বিকজ আই ওয়ান্টেড দিস। আমার মনে আছে যে আমি কি পরিমাণ যুদ্ধ করেছি, যে যখন মুক্তিযুদ্ধকে 24 দিয়ে রিপ্লেস করার রাজনীতিটা করা হচ্ছে বাংলাদেশে, যখন আলোচনা হচ্ছে যে কিসের 71, কেন 47 হয়েছে, আবার তোমরা 24 দেখো না, 24 থাকলে কেন আবার 71 কেন, তাই না? আমাদের মৌলানা সাহেবরা, জামায়াতের মৌলানা সাহেবরা এগুলো করেছেন। শুধু তাই না, কেন এটাকে কি বলে 71কে কেন আমাদের ধারণ করতে হবে? আমি এমনকি বিএনপির অনেক গুপ্ত নেতার মুখ থেকেও শুনেছি যে 24-এর পর 71 ভ্যালুলেস, 71 ইজ গন ফ্রম আওয়ার সোসাইটি। সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে বিং আওয়ামী লীগের টার্গেটেড একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, 24-এর পক্ষের যোদ্ধা হিসেবে থাকার পরেও ওই ধ্বংসস্তূপের পক্ষ থেকে আমি বলতে শুরু করলাম যে না, মুক্তিযুদ্ধ হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় অলংকার, এটা 24 দিয়ে রিপ্লেস করা যাবে না। এবং দল হিসেবে যদি বিএনপি এটা ন্যারেটিভ অ্যাডপ্ট করে, তাহলে এটা জিয়াউর রহমানের অপমান হবে, কেননা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। সো এটাকে যদি বিএনপি অ্যাডপ্ট করে, তাহলে যুদ্ধের প্রতি, মানে জিয়াউর রহমানের প্রতি অবমাননা, দল হিসেবে বিএনপির নিজের জন্মের প্রতি অবমাননা। সো বিএনপি ক্যান নট ডু দ্যাট। সেইটা আমরা যখন 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধা কানু মেম্বারকে জুতার মালা পরানো হলো এবং সবাই যখন সেটা সাপোর্ট করলো, আমরা কয়েকজন দাঁড়িয়ে গেলাম যে না, মুক্তিযোদ্ধাদের অপমান সইবে না বাংলাদেশ। এবং সেই সময় সরকারের প্রেস সেকশনকে দিয়ে জোর করে আমি বিবৃতি আদায় করিয়েছি, আজাদ মজুমদার নাম বলে দিলাম এই শোতে।
তিনি আমাকে বললেন, শাহেদ এটা নিয়ে আপনি খুব বেশি ইস্যু করেন না, আমরা সরকার একটা বিবৃতি দিব। তো আমার তো দরকার সরকারের অ্যাকনলেজমেন্ট। সরকার যখন বিবৃতি দিয়েছে তখন ইটস বিকাম এ ন্যাশনাল ইস্যুস। প্রথমবার আমরা মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে আসলাম যে 24 দিয়ে মুক্তিযুদ্ধকে রিপ্লেস করা যাবে না, কোনো মুক্তিযোদ্ধাকে অপমান করা যাবে না। এটা নিয়ে কি হইচই না পানি ঘোলা হয়েছে আপনারা জানেন সে সময়। প্যারিস, লন্ডন কিংবা আপনার নিউ ইয়র্ক থেকে এদেরকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করা হলো। তো সামগ্রিকভাবে যেই মুক্তিযুদ্ধকে 24 দিয়ে রিপ্লেস করার যে রাজনীতি, সেইটা যে ফেইল করেছে বাংলাদেশে, সেটার জন্য যদি কাউকে খুব বেশি হ্যাপি বলতে পারেন, আমি বলি আমি একদম হ্যাপিয়েস্ট মানুষ। এবং আমি সাধুবাদ জানাই জামায়াত ইসলামকে, এনসিপি। আজকে নাহিদ ইসলাম চমৎকার বলছেন যে মুক্তিযুদ্ধ আমাদের ভিত, এবং আমরা মুক্তিযুদ্ধের নবায়নে 24 অর্জন করেছি, সুতরাং দ্যাটস আওয়ার রুট। এই রাজনীতিটাই তো আমরা চেয়েছিলাম। তো এই রাজনীতিতে যে তারা আসলেন, সেটার জন্য তো তারা সাধুবাদ পাবেন, জামাতও সাধুবাদ পাবেন। আমি তো তাদেরকে ওয়েলকাম করি এটার জন্য। একই সাথে নাহিদ ইসলামের আজকের বক্তব্যে কিন্তু তিনি বিভিন্ন প্রশ্ন তুলেছেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন যে 30টার মতো খুন হয়েছে বিএনপির রাজনীতিতে, এখানে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, মামলা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদেরকে মারা হয়েছে, সেগুলো নিয়ে মামলা হয় নাই, এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সেই জায়গায় সেই উত্তরগুলো কিন্তু পরিষ্কার, মানে যথেষ্ট কনভিন্সিং ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কনভিন্সিং, আমি বলবো যে তারা তো কোন পরিস্থিতিতে আমরা নির্বাচনটা করতে পেরেছি। দেখুন, এটা আমি সবসময় বলি যে বাংলাদেশ রাষ্ট্র ওয়াজ ইন এ ক্রসরোড। ক্রসরোডটা কি ছিল? আমাদের দরকার ছিল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবেশ করতে হবে। রাষ্ট্র যদি আপনি একটা মানে স্টেডিয়াম দেখেন, স্টেডিয়ামের একটা গেট থাকে, তো গেট যদি উন্মুক্ত থাকে যে কেউ ঢুকে যে দখল নিতে পারে। তো আমাদের যেহেতু পার্লামেন্ট অ্যাক্টিভ ছিল না, একমাত্র কনস্টিটিউশনাল সুতা ছিল রাষ্ট্রপতি, সুতরাং আমরা দেখেছি বিপ্লবের নামে, বিপ্লবী সরকার প্রতিষ্ঠার নামে ওই স্টেডিয়াম দখল করার একটা রাজনীতি 2টা বছর ধরে দেখেছি। এবং সেখানে আমরা চেয়েছিলাম যে স্টেডিয়ামের ওই গেটটাতে আমরা দরজা লাগাই দিতে একটা নির্বাচনের মাধ্যমে। এরপর দরজা লাগানোর পর তুমি এই মানে স্টেডিয়ামের ভিতরে বসে যা করার এখানে মারামারি করো। ঠিক সংসদটা যদি আপনি দেখেন, সংসদের ভেতরে বসে তুমি রাষ্ট্র ঠিক করো পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে। কিন্তু পার্লামেন্ট যেখানে অ্যাক্টিভ না, সেখানে বাইরে থেকে তুমি চুপ্পিকে অপসারণ করবা, একে অপসারণ করে ইচ্ছে মতো সরকার বসিয়ে তুমি রাষ্ট্রকে দখলে নিবা, সেইটা আমরা হতে দিতে চাইনি। সেই কারণে আমাদের কাছে জুলাই সনদের নামে যা ছিল সবই মুখে মুখে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেই কারণে আমাদের সর্বোচ্চ টার্গেট ছিল কি, মানে আমি, তারা তো দল হিসেবে করছে আর আমি তো বিএনপির রাজনীতি সরাসরি করি না, কিন্তু তাদের একজন সহ মতের যোদ্ধা হিসেবে, সহমতের যোদ্ধা, আচ্ছা, আমি কি চেয়েছিলাম আমরা যত দ্রুত সম্ভব পার্লামেন্টারি ইলেকশনটাতে আমরা ঢুকে পড়ি। ওয়ান্স আমরা ঢুকে পড়বো দেন আমরা আলোচনা করব। সুতরাং লেবুটা খুব বেশি তিতা হয়ে যাক এটা আমরা চাই না। আচ্ছা, সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন এইটা, এখন এইটা হইতে পারে প্রতারণার একটা বিষয় হইতে পারে, কিন্তু প্রতারণা তো করা হয়নি কোন জায়গায় বলেন? যেটা আমি বলি নাই, জুলাই সনদে আমি যেটা স্বাক্ষর করি নাই, জুলাই সনদে আমি স্বাক্ষর করেছি যে আমি রাষ্ট্র কিভাবে সংস্কার করব সেটা রূপরেখা, সেটা স্বাক্ষর করার পরে আপনি আলাদা একটা আদেশ দিলেন যে ওকে, যেহেতু তোমরা স্বাক্ষর করেছো এখন একটা গণভোট হবে, 4টা প্রশ্নের একটা উত্তর হবে, এবং এই গণভোটের সাথে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে। এটা তো আমি এগ্রি করি নাই, এটা তো আমার সাথে 9 মাস ধরে আলোচনায় তুমি বলো নাই, তো এটা তো চাপিয়ে দিয়েছো, তুমি প্রতারণা করেছো। তো তখন আমি বলবো তুমি কিন্তু এটা প্রতারণা করেছো, আমি নির্বাচনে যাব না। আরে ভাই, আমি তো দরকার স্টেডিয়ামের দরজাটা বন্ধ করার আগে, তারপর আমি দেখবো তুমি এটা ঠিক বলেছো না ভুল বলেছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো না অবহেলা করেছো। আচ্ছা, সেইটাই উনি বলতে চেয়েছেন। হয়তো এটা না হলে আরো ভালো হতো, যদি স্বচ্ছতা থাকতো, সততা থাকতো, আরো অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমরা শেষের দিকে আপনি যদি এই বিষয়টা নিয়েই বলেন যে এই পার্লামেন্টে এখন পর্যন্ত যেটা হলো, আপনি সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ছাত্রদলকে সামলান, আপনি গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না, এটা আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেছেন। মানে শিবিরকে নিয়ে যে কয়েকদিন ধরে যেই আলোচনা হচ্ছিল যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে সেটা গুপ্ত, এই শব্দটা ব্যবহার করা হচ্ছিল, সেখানে আপনি বললেন যে ছাত্র দলের মধ্যেও ছাত্রলীগ, সেটা আসলে কি মিন করে? ইদানিং আপনি দেখবেন যে অনেক মিটিং, এই যে সিটি কলেজে যে যারা মারামারি করলো, যারা অস্ত্র দিয়ে আপনার শিবিরের একটা ছেলের পা
কেটে ফেলছে। এবং এদের ভিতরে দেখবেন অনেকের কথা কিন্তু আসছে যে চিটাগংয়ে আওয়ামী লীগের কোন নেতার কর্মী হিসেবে কারা কাজ করেছে, মারামারি চাঁদাবাজি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম আপনার ইদানিং ছাত্র দলের মিছিলে কোন হলের ছাত্রলীগের কোন নেতা ছিল, আগের পরের ছবি টবি দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে দিন শেষে আইডেন্টিফিকেশনটা আপনি কিসের ভিত্তিতে করবেন? ফৌজদারি অপরাধ দিয়ে করবেন না গুপ্ত সুপ্ত দিয়ে করবেন? রাষ্ট্র আকারে দেখার জায়গা হচ্ছে যে আপনি এই গুপ্ত দিয়ে যে উস্কানিটা তৈরি করলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার ফ্যামিলি কিন্তু কথাবার্তা এমনিতে খুব মানে সজ্জন এবং খুবই সচ্ছল থাকেন এবং বাজে কথা হাসিনার মতো বলবার অভ্যেস নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গুপ্ত শব্দটাকে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন জায়গাতে মিটিং টিটিংয়ে উনি বলেছেন, যেটা সুন্দর না। মির্জা ফখরুল সাহেব অত্যন্ত সজ্জন মানুষ, কথাবার্তা অত্যন্ত মার্জিত, উনি জামাতের রাজনীতি নির্মূল করবার কথা বলছেন। এই শব্দগুলো মাঠ পর্যায়ের কর্মীরা কিভাবে নেয়? মাঠ পর্যায়ের কর্মী নিচ্ছে যে আমি যদি এখানে জামাত শিবির অথবা এনসিপি কাউকে পিটাই, কারো পাও কাইটা দেই, আমি যদি রামদা মিছিল করি, এখানে মারামারি করি, এটা ঠিক আছে, ওকে। এবং একই মেসেজ দেখেন, একটা লোককে গ্রেফতার করা হয়, একটা ছেলেকে গ্রেফতার করা হয়নি। সালাউদ্দিন ভাই আজকে পার্লামেন্টের ক্লোজিংয়ে আপনি অনেক কথা বলছেন, আইন শৃঙ্খলা নিয়ে উল্লেখযোগ্য কোনো বক্তব্য নাই। মানে আপনি এতগুলো মারামারি হইলো, এতগুলো খুন খারাপি হইলো, আপনি আপনার এই ছেলেপেলেকে, দলের ছেলেপেলেকে ধরছেন না। একটা হচ্ছে সিটি কলেজের মারামারি, আর একটা হচ্ছে শাহবাগ থানায় ঢুকে রাষ্ট্রীয় সম্পত্তি পুলিশের সামনে আপনি ভাঙচুর করলেন। ওইটার মামলা তো পুলিশ নিজে বাদী হয়ে করবার কথা, সেও করে নাই। যখন ওই যে আব্দুল্লাল মাহমুদ ছেলেটাকে যখন মামলা করতে গেছে, তাকে সারা রাত বসায় কিন্তু আবার ধানমন্ডি থানায় পাঠিয়ে দিচ্ছে পুলিশের গাড়িতে করে। মানে সে কোনো দায়িত্বই নেবে না পুলিশের ওসি। তাহলে এর মানে হলো যে প্রজাতন্ত্রের কর্মচারী না আসলে সে বিএনপির কর্মচারী, কোন দলের কর্মচারী, বেতনটা আসলে কোত্থেকে পায়? এবং এইটার জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছে। এই যে অযাচিত আচরণগুলো 17-18 বছর ধরে আমরা দেখতে 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 ক্লান্ত হয়ে গেছি। সংস্কারের আলোচনা কেন আসছে? সেই পুলিশ কমিশনটা পর্যন্ত পার্লামেন্টে রেজ করলো না আপনার, যে ইন্ডিপেন্ডেন্ট একটা পুলিশ কমিশন করার ব্যাপারে আমরা আলোচনা করেছি, কিছু জায়গাতে আমরা একমত হয়ে গেছি, কোনোটা রেজই করলো না। তাহলে এই ঘটনাগুলো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলের যে আচরণ, সে অনেকগুলো আচরণের রপ্ত করবার একটা কালচার দেখতে পাচ্ছি, সেখান থেকে ফিরে আসে না। এবং এমন এমন যুক্তি দেখেন, এতদিন ধরে যে আইনগুলো মানবাধিকার কমিশন, গুম কমিশন, টেলিকমিউনিকেশন কমিশন, ব্যাংক অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের সচিবালয়, এগুলো সব কিছুর ব্যাপারে বলেছে অধিকতর ভালো আইন তারা নিয়ে আসবে। আজকে সালাউদ্দিন ভাই কি বললেন? আমরা এগুলো বিশ্বাস করি নাই, আমরা মনে করেছি এগুলো অবৈধ, এগুলো ৭২ সংবিধানের সাথে যায় টায় না, আমরা নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমরা যা বলছে সব কিছুতে একমত হয়ে গেছি। এটা তো আপনার ৩১ দফা, আপনার জাতীয় সনদ সাইন করা, আপনার ইলেকশন ম্যানিফেস্টো, সেটাই তো শাহেদ আলম সেটাই বললেন যে এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। যে কথাগুলো এতবার হয়েছে সেগুলো একটা জায়গায় সুনির্দিষ্ট একটা প্রসিডিউর অনুযায়ী হোক, সেই জন্য পার্লামেন্টে সবাইকে নিয়ে আসার জন্য সেই সময় হয়তো অনেক কিছুতেই হয়তো আর কথা বাড়ানো হয়নি। তখন তো এখান থেকে ওয়ার্কআউট করা দরকার ছিল যে এই কমিশনের লেজিটিমেসি আমরা মানি না, আমরা মনে করি এই সব আলোচনা ইয়েতে হইতে হবে, নির্বাচিত সংসদে হইতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তো ওখানে অংশগ্রহণ করে এটা লেজিটিমেসি দিয়েছেন, আপনি জাতীয় সনদ এইটা যদি বলতো তাহলে কি ওইখানে এখানে মনে হয় একটা বোঝার ভুল আছে ফুয়াদ ভাই। অংশগ্রহণ করে লেজিটিমেসি দিয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার আগ পর্যন্ত, কিন্তু এই যে সংবিধান গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার যে আদেশ, এটা তো ঐক্যমত কমিশন আলোচনা হয় দরকার নাই। কিন্তু এটা হওয়ার পরে, হ্যাঁ আদেশ হওয়ার পরে এখন তখন বলতে পারতো বিএনপি, আপনি বলছেন যে আমরা মানলাম না, এটা আপনি রিড করেন, চ্যালেঞ্জ করেন, আপনি পাবলিকলি বলেন, আপনি গণভোটে অংশগ্রহণ করছেন, আপনি গণভোটের জন্য ক্যাম্পেইন করছেন বলে দাবি করছেন, তাহলে আমি এর আগে বলেছি আদেশ অধ্যাদেশের ইস্যুটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। গণভোট একটা সেপারেট ম্যান্ডেট ইটসেলফ। এই ম্যান্ডেটে যখন 70% ভোটার একটা জিনিসের ব্যাপারে বৈধতার প্রশ্ন দেয়, আপনি এই বৈধতাটা ওভাররাইড করবেন কিসের ভিত্তিতে? তাহলে আপনার একটা কাউন্টার ম্যান্ডেট নিতে হবে। আপনাকে আপনি সংসদ দিয়ে করতে পারবেন না তো এটা। এখানে একটা আমি যেটা বুঝি সেটা হলো, দেখুন গণভোটের 4টা প্রশ্ন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইটা নিয়ে কিন্তু বিএনপির বিরোধ নাই। বিরোধ কথা হচ্ছে যখন আপনি বলছেন যে এই যে নির্বাচন হলো, নির্বাচিত সংসদ সদস্যরা একসাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, এইটা তো আমি ঐক্যমত কমিশনে 9 মাসে আলোচনা হয়নি।
আপনি এটা চাপিয়ে দিয়েছেন আপনার চতুর রাজনীতির কারণে ঐক্যমত কমিশন থেকে, যেটাতে বিএনপির মতামত নেওয়া হয়নি। এজন্য তো কিন্তু এটা তারা কার চতুরতা ছিল? জামাতের? এটা আমি ইউনূস বললে আমার সরকারের। বড় ভাইদের শিক্ষকদের যারা ঐক্যমত কমিশনে তাদের ছিল, এবং এটা তো তাদেরও মাথা থেকে আসছে কিনা আমি জানি না, ফজল কবির খান কিংবা অন্যদের মাথা থেকে হয়তো আসছে যে বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে। এটার মধ্যে এককভাবে কার স্বার্থ ছিল? কোন দলের, না কোনো মানুষের, না কোনো মানে সংগঠনের? স্বার্থ বলতে কি, তখন আমাদের এই ছেলে মেয়েরা মানে অনেক অযাচিত শাহেদ যে ভাইকে আমি একটু আমি help করি। আমরা বলি যে কমিশনে ছিলাম তো। রাষ্ট্রপতিকে দিয়ে এটা কমিশনে নিয়ে ছিলাম আগের দিন তো। আমার সারওয়ার তুষারের সাথে আলোচনা হচ্ছিল। রাষ্ট্রপতি কোনোভাবেই জি। জনগণের অভিপ্রায়ে কোনো আদেশ দিতে পারেন না, আমাদের কোথাও এটা লেখা নাই। আচ্ছা, তো সেটাও কিন্তু ওই যেটা সালাউদ্দিন আহমেদ বলছিল যে এটা একটা হর্ষ মানে ডিম পাড়ানোর একটা চাপাচাপি করে করা হয়েছে, রাষ্ট্রপতি বলছে আমি বাধ্য হয়ে করছি, কিছু করার নাই। আচ্ছা। যেটা আপনি ধোপে টিকে না। কিন্তু আবার ফুয়াদ ভাই এটাও ঠিক যে গণ অভ্যুত্থানের যে অভিপ্রায় কিংবা চাওয়া পাওয়া, এটা তো সংবিধান দিয়ে আপনি নিশ্চিত করতে পারবেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের এখন বিদায় নিতে হবে। আসলে এই আলোচনা আমাদের হয়তো ক্যামেরার বাইরে গিয়ে করতে হবে। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।